আসসালামু আলাইকুম। আজকের আইসিটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার রাফি। আজকে আমরা মূলত কম্পিউটার বা আইসিটি পার্টের ব্যাংকের পরীক্ষাগুলো যে হয় সেই ব্যাংকের পরীক্ষার আসা কিছু কোশ্চেন আসলে সলভ করব এবং এই যে প্রশ্নগুলো যে আসছে বিগত বছরে এই প্রশ্নগুলোর আমরা একটু ভিতরে দেখার ট্রাই করব যে আসলে কি টাইপের আসলে প্রশ্ন আসে এবং আমরা যে প্রশ্নগুলো আসলে আজকে সলভ করব বা ব্যাখ্যা দিব এই প্রশ্নগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের এডি বলেন বা অফিসার বলেন বা সমন্বিত ব্যাংকের পরীক্ষাগুলো বলেন, প্রতিটা পরীক্ষাতেই কিন্তু এই প্রশ্নগুলো এসেছে। তো যেহেতু এই প্রশ্নগুলো এসেছে এই টাইপের প্রশ্নগুলোকে আমরা যদি আমাদের প্রিপারেশনের টার্গেট ধরে রাখি, ধরে যে আমরা প্রিপারেশন নেই, সেই ক্ষেত্রেও কিন্তু একটা ভালো একটা প্রস্তুতি আমাদের হয়ে যাবে। তো আমরা শুরু করি। তো আমরা দেখি আমাদের আজকে প্রথম প্রশ্নটা আসলে কি আছে। আচ্ছা, দেখেন প্রথম প্রশ্নটা আছে, হু ইজ দ্য নোন অ্যাজ দ্য ফাদার অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের জনক কে বা কম্পিউটারের জনক আমরা কাকে বলি। এটা একটা কমন কোশ্চেন, এটা আমরা সবাই জানি। আমরা মোটামুটি যারা প্রিপারেশন নিচ্ছি তারা একদম সবাই জানি যে কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। অর্থাৎ এখানে আমাদের যদি অ্যানসারটাকে যদি আমরা কাউন্ট করি, তাহলে আমরা বলতেছি চার্লস ব্যাবেজ। আচ্ছা, চার্লস ব্যাবেজকে বলার কারণ 1900 শতকের দিকে, অর্থাৎ 19 শতকের দিকে চার্লস ব্যাবেজ একটা যান্ত্রিক একটা যন্ত্রের ডিজাইন করেছিল, যে যন্ত্রের নাম অ্যানালিটিক্যাল ইঞ্জিন। অর্থাৎ এই ডিজাইনটার আসলে কনসেপ্টের উপর ভিত্তি করে আসলে বর্তমান যে আধুনিক কম্পিউটার আমরা যেটা বলতেছি, বর্তমান যে কম্পিউটার আমরা ব্যবহার করি, এই কম্পিউটারগুলো মূলত এই ইঞ্জিনের ওই ডিজাইনের উপর ভিত্তি করে আসলে তৈরি করা হয়েছে। তো যেহেতু এখনকার কম্পিউটারগুলো মূলত এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ডিজাইনের কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, সো আমরা বলতেছি যে তার মানে বর্তমান কম্পিউটারের মূল ভিত্তিটা অ্যানালিটিক্যাল ইঞ্জিন। আর এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ডিজাইনটা করেছে চার্লস ব্যাবেজ। তো যেহেতু চার্লস ব্যাবেজ এই ইঞ্জিনটা ডিজাইন করেছে, সো আমরা বলতেছি যে চার্লস ব্যাবেজকে আমরা বলতেছি কম্পিউটারের জনক বলতেছি। আবার এখানে এই যে কম্পিউটার, এই কম্পিউটার থেকেও কোশ্চেন আসে যে কম্পিউটার আসলে শব্দটা কোন জায়গা থেকে আসছে। কম্পিউটার শব্দটা আসছে মূলত কম্পিউট থেকে। কম্পিউট মানে গণনা করা, আর এই কম্পিউট থেকে আসছে কম্পিউটার। দ্যাট মিন্স কম্পিউটার মানে গণনাকারী যন্ত্র, অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে গণনা করা যায় সেটাকে আমরা বলতেছি কম্পিউটার। আর কম্পিউটার শব্দটার উৎপত্তি কম্পিউট নামক শব্দ থেকে আমাদের এটার উৎপত্তি। আচ্ছা, তাহলে 1 নাম্বার কোশ্চেন আমাদের শেষ। এবার আসি দেখি 2 নাম্বার কোশ্চেনটা আমাদের কি বলেছে। 2 নাম্বার কোশ্চেনটা বলেছে হুইচ টাইপ অফ মেমোরি ইজ ভোলাটাইল। আচ্ছা, আমাদের অপশন কি কি আছে? রোম আছে, এসএসডি আছে, র‍্যাম আছে, এইচডিডি আছে। আসেন এটা নিয়ে একটু আমরা ডিটেইলস আলোচনা করি, কারণ এই প্রশ্নটা বিভিন্ন ভাবে বিভিন্ন পরীক্ষাতে আসে। অর্থাৎ এখানে মেমোরি ডিভাইস নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো এবং মেমোরি বিভিন্ন টাইপের যে মেমোরি গুলো আছে সেই মেমোরি গুলোকে নিয়ে একটু আলোচনা করার ট্রাই করব। আচ্ছা, তো প্রথমত আমরা একটু চিন্তা করি মেমোরিকে নিয়ে চিন্তা করি। আচ্ছা, মেমোরি। আচ্ছা, কম্পিউটারের একটা বেসিক অর্গানাইজেশন যদি আমরা চিন্তা করি, যে একটা কম্পিউটার বেসিক অর্গানাইজেশনটা কিরকম হয়, তাহলে আমরা এরকম দেখতে পারি যে ইনপুট ডিভাইস থাকে, ইনপুট। আচ্ছা, এখানে আরেকটা অংশ থাকে সিপিইউ এবং এখানে আরেকটা অংশ থাকে আউটপুট। এই তিনটা পার্টের সমন্বয় যেটা তৈরি হয় সেটাকে আমরা বলতেছি বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটার, বা কম্পিউটার একটা বেসিক অর্গানোগ্রাম বা অর্গানাইজেশন বলি আমরা। আচ্ছা, তো ইনপুটের মাধ্যমে আসলে আমরা কি করি? ইনপুটের মাধ্যমে আমরা সাধারণত আমাদের যে ডেটা এবং ইনস্ট্রাকশন গুলো কম্পিউটার বা ডিভাইসে প্রদান করতে হয় সেই জিনিসগুলোকে আমরা প্রোভাইড করি। আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা কি করি? আউটপুট ডিভাইসে আমরা যে ডেটা এবং ইনস্ট্রাকশন দিচ্ছি, প্রসেস হওয়ার পরে আফটার দ্যাট আমরা ইনফরমেশন বা রেজাল্টটা পেয়ে থাকি আউটপুট ডিভাইসের মাধ্যমে। এই সিপিইউ এই অংশটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি মূলত। প্রথম যে ভাগটা আমরা বলি সেই ভাগটাকে আমরা বলি মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট বলি, মেমোরি ইউনিট। আচ্ছা, 2 নাম্বার তাহলে অংশটা কি? 2 নাম্বার অংশটাকে আমরা বলি অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ। আর 3 নাম্বার অংশটাকে আমরা বলি কন্ট্রোল ইউনিট বা সিইউ। এই তিনটা অংশের সন্নিবেশে আসলে মূলত সিপিইউটা তৈরি হয়। তাহলে সিপিইউর তিনটা অংশ, একটা মেমোরি ইউনিট, একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটাকে আমরা বলতেছি কন্ট্রোল ইউনিট। এখন এই মেমোরি ইউনিট গুলোকে যদি আমরা চিন্তা করি যে আসলে মেমোরি গুলো কিরকম হতে পারে, তো প্রথম যে মেমোরিটাকে আমরা বলতে পারি সেই মেমোরিটাকে আমরা বলতে পারি ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি। আচ্ছা,
দুই নাম্বারটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি, এবং তিন নাম্বারটাকে আমরা বলি সেকেন্ডারি, সেকেন্ডারি বা হচ্ছে অক্সিলারি, অক্সিলারি মেমোরি। অর্থাৎ মেমোরি ইউনিটকে মোটা দাগে যদি আমরা ক্লাসিফিকেশন করতে চাই বা ক্লাসিফাইড করতে চাই, তাহলে এই তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্যাশ মেমোরি, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি বা অক্সিলারি মেমোরি। এখন আসেন আমরা একটু আরেকটু ভিতরে যাব, অর্থাৎ আমাদের যেহেতু কোশ্চেন গুলো এই কোশ্চেনটা একটা মানে ভিতর থেকে এসেছে, তো যেহেতু ভিতর থেকে কোশ্চেনটা আসছে তো আমাদেরকে আরেকটু ডিপে যেতে হবে। তো এই প্রাইমারি মেমোরিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে আমরা বলি হচ্ছে র্যাম বলে থাকি, আর একটা ভাগকে আমরা বলি হচ্ছে রোম বলে থাকি। দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, আমরা জানি। আচ্ছা, এই র্যামকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম। দুইটা ভাগে ভাগ করা যায়, স্ট্যাম এবং হচ্ছে ডাইনামিক র্যাম। রোমকে এরকম ভাবে ভাগ করা যায়, যেমন পি রোম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, তারপর হচ্ছে ইপি রোম, তারপর হচ্ছে ইইপি রোম। ঠিক আছে, এরকম করে রোমকে আমরা ভাগ করতে পারি, বা এম রোম, এরকম অনেকগুলো রোমেরও প্রকারভেদ করা যায়। তো এখন একটু দেখেন, আমরা যদি র্যামকে নিয়ে একটু চিন্তা করি, র্যাম আসলে কি? আচ্ছা, র্যামকে আমরা একদম যদি মানে পূর্ণরূপটাকে বা ফুল অ্যাব্রিভিয়েশনটা বলি, তাহলে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষাতে আসছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা, মেমোরি। আচ্ছা, এবার আসেন একটু কোশ্চেনে যাই। কোশ্চেনটা আসলে কি বলছে? হুইচ টাইপ অফ মেমোরি ইজ ভোলাটাইল। এখানে এই শব্দটাকে আমরা একটু বিশ্লেষণ করি। ভোলাটাইল মানে কি? ভোলাটাইল মানে হচ্ছে একদম সহজ বাংলা কথাতে যদি আপনাকে মনে রাখতে হয়, আপনি মনে রাখবেন এভাবে, যে ভুলে যায়, অর্থাৎ যে কোনো কিছু মনে রাখতে পারে না, ভোলাটাইল। আরেকটা কথা আসে এখান থেকে, নন ভোলাটাইল। নন ভোলাটাইল অর্থাৎ যে ভুলে যায় না, মানে এটা স্থায়ী। তার মানে এটাকে আমরা বলতে পারি অস্থায়ী বলি বাংলাতে। আমরা এটাকে বলি উদ্দায়ী মেমোরি বলি, অর্থাৎ যে ভুলে যাবে, অর্থাৎ তার ভিতরে যে জিনিস থাকবে সেই জিনিসটা একটা সময় মুছে যাবে। আর নন ভোলাটাইল মানে কি? নন ভোলাটাইল মানে হচ্ছে স্থায়ী মেমোরি, স্থায়ী মেমোরি, এটাকে আমরা বলি হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। তাহলে দেখেন, এই র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, প্রথম কোশ্চেন কথা। তারপর হচ্ছে এটা এক ধরনের ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি, ভোলাটাইল মেমোরি কেন বললাম? কারণ হচ্ছে এটা কি করে, এটা হচ্ছে ভুলে যায়, বা এটা হচ্ছে উদ্দায়ী বা অস্থায়ী একটা মেমোরি। কেন অস্থায়ী মেমোরি? কারণ যখন আপনি এই মেমোরিটাতে, এই র্যামে আপনি যখন হচ্ছে কোনো কিছু দিবেন, দেওয়ার পরে যখন বিদ্যুৎ চলে যাবে বা পাওয়ার চলে যায়, তখন আসলে র্যামের মধ্যে যা থাকে সে সবকিছু ভুলে যায়। তাহলে আমরা বলতে পারি যে র্যাম একটা হচ্ছে ভোলাটাইল মেমোরি। আচ্ছা, তাহলে রোমটা কি? আমরা রোমের ক্ষেত্রে আমরা বলি যে রোম হচ্ছে এক ধরনের, এটাকে আমরা বলি রিড অনলি মেমোরি, এটাকে আমরা বলি হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের স্থায়ী মেমোরি, স্থায়ী মেমোরি। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে স্থায়ী মেমোরি। আর র্যামটাকে আমরা বলতেছি হচ্ছে একটা অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি বলতেছি। তাহলে দেখেন, আমরা কিন্তু অ্যানসারটা পেয়ে গেছি। আমরা অ্যানসারটা পাইছি কিভাবে দেখেন। আর এই যে সেকেন্ডারি মেমোরি কথা যদি বলি, তাহলে সেকেন্ডারি মেমোরি কোনগুলো হতে পারে? এসএসডি। এসএসডি মানে হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এটার প্রধান উপাদান হচ্ছে আইসি বা ইন্ট্রিকেট সার্কিট। এটা এইচডিডি এর তুলনায়, অর্থাৎ এইচডিডি মানে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ বা হার্ড ডিস্ক ড্রাইভ। এই হার্ড ডিস্ক ড্রাইভ যেটা, সেটার তুলনায় প্রায় 80 গুণ দ্রুত গতি সম্পন্ন, অর্থাৎ এর এক্সেস টাইম হচ্ছে 0.1 মিলি সেকেন্ড। খুবই দ্রুত গতির একটা সেকেন্ডারি একটা স্টোরেজ, যেখানে আপনি হচ্ছে স্থায়ী ভিত্তিতে হচ্ছে ডেটাকে সংরক্ষণ করতে পারেন। আচ্ছা, তাহলে দেখেন আমাদের ভিতরে আমরা কিন্তু মোটামুটি একটা আইডিয়া চলে আসছে। তাহলে আইডিয়া যদি আসে, তাহলে রোম আমরা বলতেছি যে রোম কি বলতেছি? রোম বলতেছি হচ্ছে নন ভোলাটাইল মেমোরি বা এটা একটা স্থায়ী মেমোরি। তাহলে এটা অ্যান্সার হবে না, ক্রস। আচ্ছা, এসএসডি এটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, যেটাকে বললাম যে এটার মূল উপাদান হচ্ছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী, এবং এটার এক্সেস টাইম হচ্ছে 0.1 মিলি সেকেন্ড, খুবই দ্রুত গতির একটা সেকেন্ডারি মেমোরি। এবং এই মেমোরিটা এইচডিডি এর তুলনায়, এইচডিডি একটা সেকেন্ডারি মেমোরি, বাট সেকেন্ডারি এইচডিডি এর তুলনায় এই মেমোরিটা প্রায় 80 গুণ দ্রুত গতি সম্পন্ন। তাহলে এসএসডিও বাদ। আচ্ছা, এবার এইচডিডি এটাও বাদ। এটা কারণ হচ্ছে এটা সেকেন্ডারি মেমোরি, আমরা বলে ফেলতেছি। আর সেকেন্ডারি মেমোরি গুলো মূলত বেশিরভাগই সব সেকেন্ডারি মেমোরি আমরা একদম ইজি কথায় বলতে পারি যে এগুলো হচ্ছে আসলে হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, অর্থাৎ এগুলো স্থায়ী মেমোরি। তাহলে এখানে অ্যানসার কি পাচ্ছি? অ্যানসার পাচ্ছি হচ্ছে র্যাম কে। র্যাম হচ্ছে এক ধরনের হচ্ছে ভোলাটাইল একটা মেমোরি বলতেছে। এখন র্যাম ছাড়া আর কি কি ভোলাটাইল মেমোরি হতে পারে?
অর্থাৎ আপনার ভোলাটাইল মেমোরি, আমরা র্যামকে এখানে অ্যান্সার করছি র্যাম, ঠিক আছে, বাট র্যাম ছাড়া তো আরো ভোলাটাইল মেমোরি থাকতে পারে, তাহলে সেগুলো কি কি এটা একটু জানা দরকার আমাদের। আচ্ছা, এটা যদি আমরা একটু জানতে চাই তাহলে একটু আসেন। আচ্ছা, দেখেন এখানে আমাদের মেমোরি ইউনিটকে যখন আমরা ভাগ করেছিলাম, আমরা তিনটা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। তো ক্যাশ মেমোরি নিয়ে আমরা একটু কথা বলি। ক্যাশ মেমোরি, আচ্ছা, এই মেমোরিটা অবস্থানটা হচ্ছে আসলে মূলত প্রসেসর এবং প্রধান মেমোরি, প্রধান মেমোরি দ্যাট মিন্স র্যাম এবং রোম কে আমরা বলি প্রধান মেমোরি। এই র্যাম এবং রোমের মধ্যবর্তী একটা স্থানে হচ্ছে মূলত ক্যাশ মেমোরি অবস্থান। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে আসছে যে ক্যাশ মেমোরি আসলে অবস্থানটা কোথায়। ক্যাশ মেমোরির অবস্থানটা হচ্ছে প্রধান মেমোরি এবং হচ্ছে আচ্ছা, তো ক্যাশ মেমোরির অবস্থানটা কোথায়? ক্যাশ মেমোরির অবস্থানটা হচ্ছে মূলত হচ্ছে প্রধান মেমোরি এবং হচ্ছে প্রসেসরের একটা মধ্যবর্তী স্থানে বা একটা মিডল একটা পজিশনে হচ্ছে ক্যাশ মেমোরির অবস্থানটা। তাহলে ক্যাশ মেমোরি আসলে কি করে? ক্যাশ মেমোরির কাজটা হচ্ছে মূলত হচ্ছে আপনার ডিভাইস বা কম্পিউটার যে কাজগুলো করে এই কাজের দ্রুত গতি আনয়ন করে, অর্থাৎ কাজগুলো যাতে আরেকটু স্পিডে হয়, এই স্পিডে হওয়ার জন্য হচ্ছে মূলত হচ্ছে ক্যাশ মেমোরি কাজ করে থাকে। অর্থাৎ তার মানে ক্যাশ মেমোরি আপনি দেখেন দুইটা প্রশ্ন কিন্তু এখানে পেয়েছেন। প্রথম প্রশ্ন হচ্ছে ক্যাশ মেমোরির অবস্থান কোথায়? ক্যাশ মেমোরির অবস্থান হচ্ছে প্রধান মেমোরি এবং হচ্ছে প্রসেসরের একটা মধ্যবর্তী স্থানে। এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে মূল কাজটা হচ্ছে কাজের দ্রুত গতি আনার জন্য এই মেমোরিটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এই মেমোরি আরেকটা নাম আছে যেটাকে বলা হয় সিপিইউ মেমোরি বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু বিগত পরীক্ষাতে আসছে যে কোন মেমোরিকে সিপিইউ মেমোরি বলা হয়। ক্যাশ মেমোরিকে সিপিইউ মেমোরি বলা হয়ে থাকে। আচ্ছা, এই মেমোরিটা হচ্ছে এক ধরনের ভোলাটাইল মেমোরি, অর্থাৎ এটা হচ্ছে ভুলে যায়, অর্থাৎ এরও একটা রোগ আছে ভুলে যাওয়ার রোগ। অর্থাৎ এর কি করে, এর ভিতরে আপনি কিছু থাকতে পারে কিন্তু হচ্ছে যখন আমরা বিদ্যুৎটা অফ হয়ে যায় বা পাওয়ার অফ হয়ে যায় তখন হচ্ছে ক্যাশ মেমোরির মধ্যে যা কিছু থাকবে সেটাকে সে ভুলে যাবে। তো এটা হচ্ছে এক ধরনের ভোলাটাইল মেমোরি। তাহলে দেখেন আমরা ভোলাটাইল মেমোরি কিন্তু দুইটা পেয়ে গেছি। একটা র্যাম আমরা বলেছি, এটা হচ্ছে 1 নাম্বার, আর এই 2 নাম্বার এটাকে আমরা বলতেছি ক্যাশ মেমোরি, এটাকে আমরা বলতেছি 2 নাম্বার, যেটা হচ্ছে ভোলাটাইল মেমোরি। আরেকটা মেমোরি আছে যে মেমোরিটা হচ্ছে রেজিস্টার, সবচেয়ে ক্ষুদ্র একটা মেমোরি। কিন্তু ক্ষুদ্র হলে কি হবে, এই মেমোরিটা খুবই একটা দ্রুত গতির একটা মেমোরি। রেজিস্টার খুবই ক্ষুদ্র এবং খুবই দ্রুত গতির একটা মেমোরি রেজিস্টার, যে মেমোরিটা হচ্ছে মূলত হচ্ছে এক ধরনের ভোলাটাইল মেমোরি, অর্থাৎ এর মধ্যেও আপনি যা রাখবেন সে আসলে ভুলে যাবে। তাহলে দেখেন যদি স্পিড বিবেচনা করি, স্পিড বিবেচনা করলে সবচেয়ে বেশি দ্রুত স্পিড হচ্ছে এর রেজিস্টারের, তারপর হচ্ছে স্পিড হচ্ছে ক্যাশ মেমোরি, তারপর হচ্ছে স্পিড হচ্ছে র্যামের। অর্থাৎ এই তিনটাই হচ্ছে আমার ভোলাটাইল মেমোরি। এই তিনটাকে আমরা বলতেছি ভোলাটাইল মেমোরি। আর এই যে সেকেন্ডারি বা অক্সিলারি যে মেমোরি কথাগুলো আমরা বললাম বা বলতেছি, এই সেকেন্ডারি বা অক্সিলারি হচ্ছে আপনি কি রকম আছে, যেমন ধরেন আমরা এসএসডির কথা বললাম, এইচডিডির কথা বললাম, সিডি রোম যেগুলো আছে, সিডি রোমের এটা হচ্ছে একটা সেকেন্ডারি মেমোরি। তারপর হচ্ছে ডিভিডি রোম, এটা হচ্ছে একটা সেকেন্ডারি মেমোরি। তারপর হচ্ছে পেন ড্রাইভ যে ব্যবহার করি আমরা, বা হচ্ছে আমরা মেমোরি কার্ড ব্যবহার করি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ফ্লপি ডিস্ক ব্যবহার করি, ফ্লপি ডিস্ক। এই মেমোরি যেগুলো আছে এই মেমোরিগুলোকে আমরা বলতেছি হচ্ছে সেকেন্ডারি মেমোরি বলতেছি, অর্থাৎ এগুলোকে আমরা সহায়ক মেমোরি বলে থাকি। আর র্যাম এবং রোমকে আমরা বলি হচ্ছে প্রাইমারি বা প্রধান মেমোরি বলে থাকি। আরেকটা জিনিস হচ্ছে এখানে তাহলে হচ্ছে ভোলাটাইল মেমোরি কোনটা? ভোলাটাইল মেমোরি হচ্ছে তিনটা মেমোরি ভোলাটাইল মেমোরি, একটা হচ্ছে র্যাম, 2 নাম্বার হচ্ছে ক্যাশ মেমোরি, 3 নাম্বার হচ্ছে রেজিস্টার মেমোরি, রেজিস্টার। এবং এর ভিতরে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন কোনটা? রেজিস্টার, তারপর ক্যাশ মেমোরি, তারপর হচ্ছে র্যাম। কিন্তু সাইজের কথা যদি চিন্তা করেন তাহলে সবচেয়ে ছোট সাইজের হচ্ছে রেজিস্টার, তারপরের সাইজটা হচ্ছে ক্যাশ মেমোরি, এবং সর্বশেষ একটু বড় সাইজ যেটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে র্যাম বলতেছি। ওকে, তাহলে এই কোশ্চেনটা আই থিংক আপনারা বুঝতে পেরেছেন। এই জায়গা থেকে যদি এই রিলেটেড প্রশ্ন আসে তাহলে আশা করি যে আপনারা খুব ইজিলি এই জায়গা থেকে হচ্ছে অ্যান্সার করতে পারবেন। এবং এখানে যতগুলো কথা বলছি প্রত্যেকটা কিন্তু প্রশ্ন আসার মতো এবং বিগত বছরে এসেছে। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। 3 নাম্বার কোশ্চেনটা কি বলছে? হুইচ জেনারেশন অফ কম্পিউটারস ইউজড ভ্যাকুয়াম টিউবস, অর্থাৎ কোন প্রজন্মে কম্পিউটারগুলো আসলে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করেছে। আচ্ছা, দেখেন একদম শুরু থেকে অর্থাৎ 1946 বা 40 পরবর্তী যে সময়টা থেকে বর্তমান সময় পর্যন্ত যদি আমরা চিন্তা করি এই কম্পিউটারের সময়কালটাকে বা এই যুগটাকে আমরা মূলত হচ্ছে 5টা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ কম্পিউটারের জেনারেশনটাকে 5টা ভাগে ভাগ করতে পারি। এখন এই 5টা ভাগের প্রতিটা ভাগের
কিছু নির্দিষ্ট কিছু ডিভাইস ছিল, যে ডিভাইসগুলোর উপর ভিত্তি করে আসলে হচ্ছে এই জেনারেশন গুলো ভাগ করা হয়েছে। অর্থাৎ হুট করে কেউ একজন বলে নাই যে না এটা এটা হবে, এটা এটা হবে, এরকম না। আসলে এই ডিভাইসগুলোকে, প্রতিটা ডিভাইসকে হচ্ছে একটা ডিভাইসকে ধরেছে, ডিভাইসকে ধরে ধরে হচ্ছে জেনারেশনটাকে ভাগ করেছে। এবং এই ডিভাইসের পরিবর্তনের ফলে আপনার কম্পিউটারের আকার আকৃতি থেকে শুরু করে সবকিছুর ব্যাপক একটা পরিবর্তন আসছে। আচ্ছা, তাহলে পরিবর্তন যদি আসে তাহলে একটু দেখি আমরা। তা প্রথম কোশ্চেনটা ছিল হুইচ জেনারেশন অফ কম্পিউটারস ইউজড ভ্যাকুয়াম টিউবস। ভ্যাকুয়াম টিউবস কোন প্রজন্মে ব্যবহার করেছে? আচ্ছা, আমরা 5টা প্রজন্মে এই জেনারেশন গুলোকে ভাগ করতে পারি। আচ্ছা, একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, তারপর হচ্ছে সেকেন্ড জেনারেশন, তারপর হচ্ছে থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে ফিফথ জেনারেশন। এই 5টা জেনারেশন ভাগ করতে পারি 40-এর পরবর্তী সময়টা থেকে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কিন্তু 46 থেকে সাধারণত ধরা হয়, 1946 থেকে আসলে এই প্রজন্মটাকে ধরা হয়। তো এই প্রজন্মগুলোতে প্রত্যেকটাতে আলাদা আলাদা কি ব্যবহার করা হয়েছে? সুইচিং ডিভাইস ব্যবহার করা হয়েছে। সুইচিং ডিভাইস, অর্থাৎ এই ডিভাইসগুলোর কারণেই হচ্ছে জেনারেশনটা ভাগ হয়েছে। এই কারণে আমরা এগুলোকে বলি সুইচিং ডিভাইস। এবং এগুলোর উপর ভিত্তি করে জেনারেশনগুলোকে আমরা ক্লাসিফাইড করি বা ক্লাসিফিকেশন করি। তো ফার্স্ট প্রজন্মে আপনার হচ্ছে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা শুরু হয়। ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা শুরু হয়। আচ্ছা, সেকেন্ড জেনারেশন যখন আসে তখন আসলে আর ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা শুরু হয় না। এটা 50-এর দশকের পর শেষের দিকে, তখন এসে হচ্ছে আসলে মূলত হচ্ছে ট্রানজিস্টর ব্যবহার করা শুরু হয়। ট্রানজিস্টর ব্যবহার করা শুরু হয়। এরপর 3 নাম্বার থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্ম যখন আসে তখন মূলত হচ্ছে আইসি ব্যবহার করা শুরু হয় বা ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী। ফোর্থ জেনারেশনে হচ্ছে এলএসআই ব্যবহার করা শুরু হয়, এটাকে আমরা বলি হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আর ফিফথ প্রজন্মতে আমরা হচ্ছে ব্যবহার করা শুরু করি ভিএলএসআই, এটা মানে হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এখন এই ফিফথ জেনারেশনটাকে মূলত বলা হয় এআই এর যুগ বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। বর্তমানে যে যুগটাতে আমরা বসবাস করতেছি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগ। তো এটা হচ্ছে আমাদের ফিফথ জেনারেশন। তাহলে আমাদের কোশ্চেন ছিল কি, কোন প্রজন্মে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছে? তাহলে আমরা পাচ্ছি যে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হচ্ছে কোন প্রজন্মে? ফার্স্ট জেনারেশন। তাহলে অ্যান্সার হচ্ছে ফার্স্ট জেনারেশন। এই প্রথমটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার। কিন্তু মজার বিষয় হচ্ছে দেখেন, এই যে ফার্স্ট জেনারেশনটা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা শুরু হয়েছে, বাট কোন প্রজন্ম থেকে আসলে কম্পিউটার আসলে সবচেয়ে একটু পপুলার হয়েছে, ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এটা একটু জানা দরকার। এই থার্ড প্রজন্মে যখন আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা শুরু হয় তখন কম্পিউটারের ব্যবহারটা বহুগুণ বেড়ে যায়। কারণ হচ্ছে তখন কম্পিউটারের প্রাইসটা কমে যায়, দাম কমে যায়, তার সাইজ ছোট হয়, তার পাওয়ার কনজাম্পশন রেটটাও কমে যায়। সবকিছু মিলে এই থার্ড জেনারেশনটাই হচ্ছে কম্পিউটারের সবচেয়ে বিশাল একটা ব্যাপক যে পরিবর্তনটা হয়েছে কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে, এই ব্যবহারের পরিবর্তনটা হচ্ছে আসলে মূলত এই থার্ড জেনারেশন থেকে শুরু হয়েছে। আর এই ফার্স্ট জেনারেশন কম্পিউটার আকারে অনেক বড় ছিল, প্রচুর পরিমাণে হচ্ছে আপনার পাওয়ার কনজিউম করতো, ঠিক আছে, এবং এটা বহন করা হচ্ছে ডিফিকাল্ট ছিল একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে। তো এই কারণে হচ্ছে ফার্স্ট জেনারেশনে কম্পিউটার ব্যবহারটা একটু সীমিত আকারে ছিল, একটু না ভালোই সীমিত আকারে ছিল। পরবর্তী ট্রানজিস্টর ব্যবহার করার পর কম্পিউটার আরেকটু ছোট হয়। থার্ড জেনারেশন যখন আইসি ব্যবহার করা হয় তখন আরো ছোট হয়ে যায়। আর পরবর্তী ফোর্থ জেনারেশন বা ফিফথ জেনারেশন এলএসআই মানে হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এই পুনরূপটা একটু মনে রাখবেন কারণ এটা পরীক্ষাতে আসে। ইন্টিগ্রেশন, আর এটা হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন অর্থাৎ ভিএলএসআই, এটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ বা এআই যুগ বলা হয়ে থাকে। ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার আসি আমরা একটু পরের কোশ্চেনে যাই। আচ্ছা আসেন, হোয়াট ইজ দ্য ব্রেইন অফ কম্পিউটার? বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষার জন্য, ব্যাংক বলেন বিসিএস বলেন, যে কোনো চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে কমন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে এটা, যে হোয়াট ইজ দ্য ব্রেইন অফ কম্পিউটার। আমরা সবাই জানি, তারপরও কিছু কিছু কারণে এটাকে আমরা ভুল করে ফেলি। কেন ভুল করি আমরা একটু দেখবো আজকে। আচ্ছা, লাস্ট এডি পরীক্ষা তো, এই লাস্ট এডি পরীক্ষার আগের এডি পরীক্ষা তো আপনার কিন্তু এই কোশ্চেনটা আসছিল যে হোয়াট ইজ দ্য ব্রেইন অফ কম্পিউটার, বাট অপশনগুলো এরকম ছিল, অপশনগুলো একটু অন্যরকম ছিল। আমরা একটু আলোচনা করবো এটা নিয়ে। তো আসেন, আমাদের ব্রেইন অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের মস্তিষ্ক কোনটা? তো প্রথমটা দেওয়া আছে র্যাম। র্যাম নিয়ে কিন্তু আমরা একটু আগে অনেক কথা বলে আসছি, যে র্যাম হচ্ছে এক ধরনের মেমোরি, যেটাকে আমরা বলি এক ধরনের ভোলাটাইল মেমোরি, যেটা একটা প্রাইমারি মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা হচ্ছে রিড এবং রাইট দুটো কাজ করতে পারে। তারপর হচ্ছে হার্ড ড্রাইভ, এটা আমরা জানি এটা একটা সেকেন্ডারি মেমোরি,
ঠিক আছে? হার্ড ড্রাইভ একটা সেকেন্ডারি একটা মেমোরি হিসেবে কাজ করে বা সহায়ক মেমোরি হিসেবে কাজ করে। তারপর হচ্ছে সিপিইউ, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড মূলত হচ্ছে বোর্ড, যে বোর্ডটার উপরে হচ্ছে কম্পিউটারের যন্ত্রাংশগুলো আসলে রাখা হয়। সিপিইউর মধ্যে একটা বোর্ড থাকে, যে বোর্ডে আসলে কম্পিউটারের যে বিভিন্ন যন্ত্রাংশগুলো আছে, র্যাম বলেন বা রোম বলেন বা হচ্ছে আপনার হার্ড ডিস্ক বলেন বা যা কিছু বলেন না কেন, পাওয়ার সাপ্লাই বলেন, সবকিছু আসলে মূলত এই জায়গাটাতে হচ্ছে ইন্টিগ্রেট করা হয়। আচ্ছা, এখানে অ্যান্সারটা মূলত হচ্ছে সিপিইউ। আমরা অ্যান্সারটা দিয়ে দিলাম, তারপর আমরা একটা আলোচনাতে যাই। আচ্ছা, সিপিইউর পূর্ণরূপ কি? সিপিইউর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা, এটাকে আমরা পূর্ণরূপ বলি হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলে থাকি। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটাকে বলা হয় ব্রেন অফ কম্পিউটার। এখন এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে মানে অনেক সময় অপশন এরকম থাকে, যদি অপশনটা এরকম থাকতো, ধরেন হচ্ছে সিপিইউ আছে প্রথমে, তারপর আপনার আছে অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে, তারপর হচ্ছে আপনার প্রসেসর আছে, তারপর হচ্ছে মেমোরি আছে, মেমোরি ইউনিট। এরকম থাকলে আসলে কিরকম হতো? অপশনগুলো যদি এরকম হয়ে যেত, ধরেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, যদি এরকম অপশন হয়ে যায় তাহলে কি হতো? এখন এখানে আসলে আমরা একটু কনফিউজড হয়ে যাই। আমরা সাধারণত যারা পরীক্ষার্থী থাকে তারা কনফিউজড হয়ে যায় যে অ্যারিথমেটিক লজিক ইউনিট দাগাবো না প্রসেসর দাগাবো না মেমোরি ইউনিট দাগাবো না সিপিইউ দাগাবো। বাট আমরা পড়ে আসছি যে সিপিইউ হচ্ছে ব্রেন অফ কম্পিউটার। আবার অনেক জায়গায় আপনি দেখবেন যে লেখা আছে যে এএলইউ হচ্ছে ব্রেন অফ কম্পিউটার। আবার অনেক জায়গায় দেখবেন যে প্রসেসরকে ব্রেন অফ কম্পিউটার বলা হচ্ছে। অনেক জায়গায় আবার মেমোরি ইউনিটকে না ব্রেন অফ কম্পিউটার বলা হচ্ছে। দ্যাট মিন্স চারটা অ্যান্সার যে আমরা বলতেছি, চারটা অ্যান্সারই আমরা বলতেছি ঠিক। তাহলে আসলে আমি এখানে কি দাগাবো? যেমন এইরকম একটা কোশ্চেনই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের লাস্ট এডির আগের এডির পরীক্ষাতে, অর্থাৎ একটা এডির আগের এডির যে পরীক্ষাটা হয়েছিল সেই এডির পরীক্ষাতে কিন্তু এরকম একটা কোশ্চেন আসছিল। অর্থাৎ আপনার 22 সালের যে পরীক্ষাটা হয়েছে এডির, সেই এডির পরীক্ষাতে কিন্তু এরকম একটা কোশ্চেন আসছে এবং প্রচুর কনফিউশন সৃষ্টি হয়েছে যে আসলে এটা কি হবে অ্যান্সার। তো আসেন আমরা একটু আগে একদম প্রথম সেকেন্ড কোশ্চেনে আমরা কিন্তু হচ্ছে মেমোরি নিয়ে কথা বলেছিলাম। তো সেখানে একটা কথা বলেছিলাম যে কম্পিউটারের বেসিক অর্গানাইজেশন আসলে মূলত তিনটা। একটা হচ্ছে ইনপুট ডিভাইস, যেটাকে আমরা ডেটা এবং ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ব্যবহার করি। দুই নাম্বারটাকে আমরা সিপিইউ বলি, যেখানে হচ্ছে আসলে ডেটাকে প্রসেস করা হয় বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়। এবং তিন নাম্বার অংশটাকে আমরা বলি আউটপুট, যেটার মাধ্যমে হচ্ছে মূলত আমাদের ইনফরমেশন গুলো আমরা পেয়ে থাকি বা আমাদের রেজাল্ট আমরা কম্পিউটার থেকে পেয়ে থাকি। এই হচ্ছে মূলত মূল ভাগটা। এখন সিপিইউ কে যখন আমরা ভাগ করেছিলাম আমরা তিনটা অংশ পেয়েছিলাম। আবার একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, একটা হচ্ছে মেমোরি ইউনিট, আরেকটাকে আমরা বলেছিলাম হচ্ছে কন্ট্রোল ইউনিট। তো মেমোরি ইউনিটের কাজ হচ্ছে ডেটাকে স্টোর করা, এটা আমরা জানি। মেমোরি ইউনিটের কাজ হচ্ছে ডেটাকে স্টোর করা। সেটা ক্যাশ মেমোরি দিয়ে হতে পারে, সেটা রেজিস্টার দিয়ে হতে পারে, সেটা প্রাইমারি মেমোরি দিয়ে হতে পারে, সেটা সেকেন্ডারি মেমোরি দিয়ে হতে পারে, যে কোনো মেমোরি দিয়ে হতে পারে। তাহলে আমার যদি মেমোরির কাজ হচ্ছে স্টোর করা ডেটা, দেখেন ব্রেনও কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে ব্রেনে হচ্ছে ডেটাকে স্টোর করি। ব্রেনে আমাদের হচ্ছে স্মৃতি হিসাবে আমরা কোনো কিছু রাখি, আমরা পড়া মুখস্থ করি বা আমাদের একটা নাম্বার মুখস্থ করি, যেটাই করি না কেন আমরা ব্রেনে কিন্তু মুখস্থ করে রাখি কিছু জিনিস। আচ্ছা, তাহলে দুই নাম্বারটা কি বলছিলাম আমরা? অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মূলত হচ্ছে যে কম্পিউটারের যে ম্যাথমেটিক্যাল এবং হচ্ছে লজিক্যাল যে অপারেশন গুলো সম্পন্ন হয়, ম্যাথমেটিক্যাল দ্যাট মিন্স হচ্ছে প্লাস মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এই যে জিনিসগুলো কাজ হয়ে থাকে, এই কাজগুলো মূলত করে থাকে। আচ্ছা, এখানে আবার একটু কাজ আছে ম্যাথমেটিক্যাল অপারেশন, আমরা চারটা অপারেশন বলি কিন্তু মূল অপারেশন আসলে দুইটা। একটা হচ্ছে মানে হচ্ছে যোগ করা এবং একটাকে আমরা বলতেছি হচ্ছে বিয়োগ করা। মানে হচ্ছে একটাকে আমরা বলতেছি হচ্ছে সাবট্রাকশন, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে প্লাস করে দেওয়া, যেটাকে আমরা বলতেছি সামেশন করা, এটাকে আমরা বলতেছি। এখন এই যে সামেশন বা সাবট্রাকশন যেটাই আমরা বলি না কেন, সাম করা বা সাবট্রাকশন করা, এই দুইটা কাজ আমাদের হচ্ছে কম্পিউটার করে থাকে। আর বাকি দুইটা কাজ আসলে মূলত হচ্ছে আপনার একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করা, অর্থাৎ বাকি দুটো কাজ কম্পিউটার করতে পারে না। অর্থাৎ গুণের কাজও কম্পিউটার করতে পারে না আর ভাগের কাজও কম্পিউটার করতে পারে না। কারণ কি? যোগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় গুণ আর বিয়োগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে ভাগ। দ্যাট মিন্স যোগ আর বিয়োগ যদি পারে তাহলে গুণ আর ভাগ অটোমেটিকলি সে করতে পারবে। এটা হলো এক নম্বর কথা। এবার মজার বিষয় হচ্ছে কম্পিউটার বিয়োগের কাজও করতে পারে না, কম্পিউটার শুধুমাত্র পারে যোগের কাজ করতে। তাহলে কম্পিউটার বিয়োগের কাজ করে কি হবে? কম্পিউটার বিয়োগের কাজ করার জন্য একটা বিশেষ একটা পদ্ধতি ব্যবহার করে, যে পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে টুস কমপ্লিমেন্ট বা হচ্ছে দুইয়ের একটা পরিপূরক পদ্ধতি, দুইয়ের পরিপূরক পদ্ধতি, মেন্ট বা দুইয়ের পরিপূরক পদ্ধতি। আচ্ছা, এখন এটা নিয়ে আমরা অন্য একদিন কথা বলবো, এটা নিয়ে অনেক আলোচনা আছে এবং এই কোশ্চেনটা পরীক্ষাতে অনেকবার আসছে যে কম্পিউটার বিয়োগের কাজ করে কোন বিশেষ পদ্ধতি অবলম্বন করে। কম্পিউটার বিয়োগের কাজ করে মূলত হচ্ছে টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরকের মাধ্যমে করে থাকে। এবার একটু আসেন আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিয়ে আমরা একটু কথা বলি। তো এখন দেখেন
এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কে আমরা একটা কথা বলতেছি, আর এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ওকে গেল। আচ্ছা, প্রসেসর কি? প্রসেসর হচ্ছে যেখানে প্রসেস করা হয়। আর অ্যারিথমেটিক লজিক ইউনিট আমি বললাম, এটাকে পুরো রূপ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো আসলে এখন হচ্ছে এখানে তো অ্যান্সার আমরা বলতেছি সিপিইউ, ব্রেন অফ কম্পিউটার, কারণ ব্রেনটাই হচ্ছে কম্পিউটার, সিপিইউ হচ্ছে ব্রেনের কাজগুলো করে থাকে। আচ্ছা, এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে যে এই যে সিপিইউ কে আমরা বললাম ব্রেন অফ কম্পিউটার, বাট অপশনগুলো যদি এরকম থাকে তাহলে আসলে অ্যান্সার কি হবে? এবার একটু আসেন, একটু দেখি, খেয়াল করি। এখানে এই সিকোয়েন্সটাকে আপনাকে মনে রাখতে হবে। সিকোয়েন্সটা কেন মনে রাখতে হবে? কারণ হচ্ছে এখানে চারটাই কিন্তু অ্যান্সার, অর্থাৎ চারটাকে কিন্তু হচ্ছে কম্পিউটার ব্রেনের সাথে তুলনা করা যায় এবং চারটাকে আপনার অ্যান্সার হিসেবে কাউন্ট করা যায়। তো কিন্তু অ্যান্সারটা যখন আমরা দিব, অর্থাৎ অপশন যেটা দেওয়া থাকবে সেই অপশনটার দিকে আমরা একটু খেয়াল করব। কিরকম? যদি আমাদের সিপিইউ অপশনে থাকে সেই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে সিপিইউ, যদি সিপিইউ না থাকে সেই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যদি সিপিইউ এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট দুইটার একটাও না থাকে তখন অ্যান্সার হচ্ছে প্রসেসর, যদি সিপিইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং প্রসেসর তিনটার একটাও যদি না থাকে তখন অ্যান্সার হচ্ছে মেমোরি ইউনিট। অর্থাৎ অ্যান্সার চারটাই, কিন্তু এই ক্রমটাকে আপনাকে একটু মনে রাখতে হবে। এই ক্রম ওয়াইজ আপনি অ্যান্সার করবেন, যে সিপিইউ যদি থাকে অপশনে তাহলে অ্যান্সার সিপিইউ, সিপিইউ যদি না থাকে তাহলে অ্যারিথমেটিক লজিক ইউনিট, উপরে দুইটা না থাকলে প্রসেসর, উপরে তিনটা যদি না থাকে তাহলে হচ্ছে মেমোরি ইউনিট। আই থিংক আপনারা বুঝতে পারছেন। এবং এই কোশ্চেনটা হচ্ছে বিসিএস বলেন বা ব্যাংকের পরীক্ষা বলেন, প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সো যেহেতু প্রতিটা পরীক্ষার জন্য আমাদের এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, সো আমরা এই কোশ্চেনটা যদি আসে পরীক্ষাতে, সামনের কোনো পরীক্ষাতে, এবং আসবে হয়তো বা বিসিএস এ আসুক বা ব্যাংকে আসুক, যেখানে আসুক আসবে, আসলে যাতে এই কোশ্চেনের অ্যান্সারটা যাতে কোনোভাবে ভুল করা না যায়। অর্থাৎ প্রথম অ্যান্সার সিপিইউ, তারপর হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, তারপর হচ্ছে প্রসেসর, তারপর হচ্ছে মেমোরি ইউনিট। এই চারটা অপশন থাকবে। এই চারটা অপশনের ভিতরে যদি একটা সিঙ্গেল থাকে সিঙ্গেলই অ্যান্সার করে দিবেন, আর যদি সিঙ্গেল না থাকে তাহলে হচ্ছে ক্রমটাকে মনে রাখবেন। ক্রমটাকে মনে রেখে হচ্ছে আপনারা হচ্ছে এই অ্যান্সারটা করবেন। আচ্ছা, আসেন আমরা একটু পরের কোশ্চেনটা তাহলে দেখি। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলছে? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউএসবি? ইউএসবি মানে ফুল ফর্মটা কি? আচ্ছা, এখন ইউএসবিটা আসলে কি, এটা আসলে আমাদেরকে বুঝতে হবে যে ইউএসবিটা কি। আচ্ছা, এখন দেখেন, আমরা কম্পিউটারের সাথে আসলে অনেক ডিভাইস আসলে ইউজ করি। সেটা হতে পারে কিবোর্ড, হতে পারে সেটা হতে পারে মাউস, হতে পারে সেটা হতে পারে পেন ড্রাইভ, হতে পারে অনেক ধরনের আমরা ডিভাইস ব্যবহার করি। এখন এই যে ডিভাইসগুলো যে পোর্টে আমরা ব্যবহার করি সেই পোর্টগুলোকে মূলত বলি থেকে আমরা ইউএসবি পোর্ট বলে থাকি। সেটাকে আমরা বলি হচ্ছে ইউএসবি পোর্ট বলে থাকি। এখন এই যে আমরা ইউএসবি পোর্ট বললাম, তো এই ইউএসবি পোর্টটা কি? তাহলে আমরা আসেন ইউএসবি পোর্টের মেইন কাজটা কি? তাহলে ইউএসবি পোর্টের মেইন কাজটা হচ্ছে, ইউএসবি পোর্ট হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। এটা হচ্ছে অ্যান্সার, ইউনিভার্সাল সিরিয়াল বাস। এটা হচ্ছে একটা ইন্টারফেস, এটা হচ্ছে একটা ইন্টারফেস, একটা ইন্টারফেস। নরমালি আমরা যদি বলি একটা ইন্টারফেস, এটা এই ইন্টারফেসটা আসলে কি করে? এই ইন্টারফেসটা মূলত হচ্ছে কম্পিউটারের সাথে আপনার যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো হতে পারে, আপনার কিবোর্ড হতে পারে, আপনার হচ্ছে মাউস হতে পারে, এই যে ডিভাইসগুলোকে আপনার হচ্ছে সরাসরি কানেক্ট করার মাধ্যমে হচ্ছে সরাসরি তারা হচ্ছে ডেটাকে আদান প্রদান করতে পারে, ডেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আনা নেওয়ার জন্য কাজ করে থাকে। তাহলে আমরা কি বলি? আমরা বলতেছি হচ্ছে ইউএসবি হচ্ছে, এটা পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, যেটা হচ্ছে একটা ইন্টারফেস। যে ইন্টারফেসটা হচ্ছে মূলত কম্পিউটারের সাথে আপনার বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইস বা অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো থেকে বাইরে থেকে কানেক্ট করার জন্য মূলত হচ্ছে এটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তাহলে একটু আসেন আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, হুইচ ডেটা স্ট্রাকচার ইউজেস লিফো? আচ্ছা, তো আসলে কোন ডেটা স্ট্রাকচারটা লিফো ব্যবহার করে? আচ্ছা, কোন ডেটা স্ট্রাকচারটা লিফো ব্যবহার করে? লিফো মানে কি আগে বোঝেন? লিফো মানে হচ্ছে লাস্ট ইন, লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে শেষে প্রবেশ করবে সে প্রথমে বের হয়ে যাবে। যেমন ধরেন
আমরা নরমালি আপনাদের মনে আছে কিনা স্কুল বা কলেজে থাকতে আমরা যখন হচ্ছে বিভিন্ন অ্যাসেম্বলিতে যেতাম বা সমাবেশগুলো করতাম, স্কুলে পিটি করতাম, তখন আপনাদের কখনো এটা হয়েছে কিনা আমি জানি না, যে একদম সিরিয়াল দাঁড়িয়েছেন কিন্তু পিছন থেকে আপনাদেরকে হচ্ছে বের করে দেওয়া হচ্ছে, অর্থাৎ সর্বশেষে যে সিরিয়ালের লাইনে দাঁড়িয়েছে সর্বশেষ যে সে প্রথমে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ যে সবার শেষে আসছে সে সবার প্রথমে চলে যাচ্ছে। তো এইটাকে আমরা বলি হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে সবার শেষে আসবে সে হচ্ছে সবার প্রথমে বের হয়ে যাবে। তো এই ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে ডেটা আসলে স্ট্রাকচারের একটা ওয়ে, ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা ওয়ে যে ডেটাকে আসলে কিভাবে সাজানো যায়, কারণ কম্পিউটার মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডেটা নিয়ে কাজ করে। এই যে ডেটা এত বিভিন্ন ডেটা, এই ডেটাগুলো আসলে কিভাবে কাজ করবে, তো ডেটা সাজানোর এই প্রক্রিয়াগুলোকে আমরা বলি হচ্ছে ডেটা স্ট্রাকচার বলে থাকি। তো এখানে কিউ, তারপর হচ্ছে স্ট্যাক, লিংক লিস্ট, অ্যারে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে মূলত হচ্ছে আপনার আমরা বলতে পারি যে ডেটা স্ট্রাকচার। বাট এই ডেটা স্ট্রাকচার গুলোর ভিতরে কোনটা আসলে লিফো ব্যবহার করে? লিফো আছে, ফিফো আছে। ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে প্রথমে আসবে সে প্রথমেই যাবে, আর লিফো হচ্ছে যে শেষে আসবে সে প্রথমে যাবে। তো এখানে এই ডেটা স্ট্রাকচার গুলোর মধ্যে আমাদের স্ট্যাক যে ডেটা স্ট্রাকচারটা আছে, স্ট্যাক একটা পদ্ধতি, ডেটা স্ট্রাকচারের পদ্ধতি। এই স্ট্যাক ডেটা স্ট্রাকচারটা মূলত হচ্ছে আমাদের কি করে, আমাদের হচ্ছে লিফো মেনটেন করে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ স্ট্যাক ব্যবহার করলে আপনার সর্বশেষ যে ডেটাটা ঢুকবে প্রথমেই সেই ডেটাটা আবার বের হয়ে যাবে। এবং কিউ বলেন, লিংক লিস্ট বলেন বা অ্যারে বলেন, এগুলোর আবার প্রত্যেকটা আলাদা আলাদা কাজের ফাংশনালিটি আছে, এগুলো আমরা অন্য একদিন আমরা জানবো। আচ্ছা, পরের কোশ্চেনটা, হোয়াট ডাজ ডিবিএম স্ট্যান্ড ফর? এটা আপনারা মোটামুটি সবাই জানেন, এটা আসলে কমন একটা কোশ্চেন যে ডিবিএমস মানে আসলে কি বোঝানো হয়, ডিবিএমস এর পূর্ণ রূপ কি বা ফুল অ্যাব্রিভিয়েশন কি? আচ্ছা, ফুল অ্যাব্রিভিয়েশন যেহেতু আসছে আমি একটা কথা বলি যে সাধারণত আসলে আমরা যারা পরীক্ষার্থী বা স্টুডেন্ট যারা থাকি তারা আসলে হচ্ছে ফুল অ্যাব্রিভিয়েশন গুলো আমরা মনে করি যেগুলো মানে খুব ইজি বা খুব সহজ, কিন্তু আপনি যদি অ্যানালাইসিস দেখেন তাহলে দেখবেন কি এই প্রশ্নগুলোতে সাধারণত ভুল বেশি করা হয় বা ভুল অ্যান্সার করার প্রবণতা থাকে। কেন? কারণ হচ্ছে এখানে আপনার খুব সহজ সহজ কিছু দিবে, যেমন এসকিউএল এর পূর্ণরূপ কি, ডিডিএল এর পূর্ণরূপ কি, ডিএমএল এর পূর্ণরূপ কি, ডিবিএমস এর পূর্ণরূপ কি, আরডিএমস এর পূর্ণরূপ কি, তারপর টিসিএল এর পূর্ণরূপ কি, তারপর ধরেন হচ্ছে এমরোম এর পূর্ণরূপ কি, ইপিরোম এর পূর্ণরূপ কি, ইপিরোম এর পূর্ণরূপ কি, এরকম আপনার খুব সহজ সহজ আপনার কিছু হচ্ছে ফুল অ্যাব্রিভিয়েশন জানা লাগে বা এগুলো আসে পরীক্ষাতে। কিন্তু আমরা যে ভুলটা আসলে করি সেটা হচ্ছে অপশনগুলো যখন দেখি অপশনগুলোতে জাস্ট একটা একটা লেটার আসলে চেঞ্জ করে দেয়, জাস্ট আমরা আসলে বুঝতে পারি না। আমরা আসলে হচ্ছে যেহেতু পরীক্ষা দিয়ে আমাদের উপর একটা প্রেশার থাকে, এই প্রেশারের কারণে আসলে হচ্ছে ওটা খেয়াল করি না যে এটা আসলে মানে হয়তো বা একটা লেটার হয়তো বা চেঞ্জ হয়েছে এরকম, কিন্তু একটা লেটার চেঞ্জ হয়ে যায় এবং একটা লেটার চেঞ্জ হওয়ার কারণে হচ্ছে আমরা পারা জিনিসটা ভুল করে আসি। তো এই ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টদের প্রতি বিনীত একটা অনুরোধ যে আপনারা যখন হচ্ছে অ্যান্সার করবেন তখন হচ্ছে প্রশ্ন সহজ হতে পারে, প্রশ্ন সহজ হবে, প্রশ্ন সহজ হলেও আপনি একটু ভালো করে হচ্ছে অপশনগুলো একটু চেক করবেন। এই ফুল অ্যাব্রিভিয়েশন গুলোর ক্ষেত্রে, বানানগুলোর ক্ষেত্রে, স্পেলিং এর গুলোর ক্ষেত্রে একটু ভালো করে একটু মনোযোগ দিবেন যাতে হচ্ছে কোনোভাবে এই মার্কসটা মিস না হয়। তাহলে আমরা কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে ডিবিএমস এর পূর্ণরূপ কি? আচ্ছা, ডিবিএমস এর পূর্ণরূপ ডেটা ব্যাকআপ না, ডেটা ব্যাকআপ ম্যানেজমেন্ট সিস্টেম না, এটার অ্যান্সার হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আমরা সবাই জানি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটা ব্লক, ডিজিটাল বাইনারি ম্যানেজমেন্ট, এগুলো না, এর অ্যান্সার হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে একটু আমরা একটু কথা বলি নি, এই যে আমরা ডেটাবেস কথাটা বললাম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তাহলে কাজটা কি? আচ্ছা, ডেটাবেস মূলত দুইটা শব্দের সাহায্যে তৈরি হয়েছে, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে বেস। ডেটা মানে হচ্ছে উপাত্ত, আর বেস মানে হচ্ছে ঘাঁটি বা হচ্ছে এটাকে সমাবেশ বলা যায়, সমাবেশ বা কালেকশন। দ্যাট মিনস হচ্ছে ডেটার উপাত্তের সমাবেশ বা উপাত্তের ঘাঁটিকে আমরা বলি হচ্ছে ডেটাবেস। এটাকে অন্যভাবে যদি বলা যায় তাহলে বলা যায় এ কালেকশন অফ ডেটা, অর্থাৎ ডেটার সংগ্রহশালাকে বা উপাত্তের সংগ্রহশালাকে আমরা বলি ডেটাবেস। তো এই ডেটাবেস শব্দের সাথে আমাদের কি অ্যাড হয়েছে ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এক ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যার গুলো মূলত হচ্ছে অনেকগুলো কাজ করে থাকে। যেমন আমরা ডেটাবেসে কি করে থাকি, ডেটাকে ইনসার্ট করি, ডেটাকে ডিলিট করি, ডেটাকে আপডেট করি, ঠিক আছে, ডেটাকে আপডেট করি,
ইনসার্ট করা, ডিলিট করা, আপডেট করা, ঠিক আছে? এই যে ডেটার বিভিন্ন কাজগুলো আমরা করে থাকি ডেটাবেসে। যেমন আপনি একটা ব্যাংকে গেলেন, যাওয়ার পরে আপনি একটা অ্যাকাউন্ট খুললেন। এখন অ্যাকাউন্ট খোলার পরে আপনার যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলোকে ইনসার্ট করতে হয়, ঠিক আছে? আবার ধরেন হচ্ছে কোনো সময় এটাকে ডিলিট করে দেওয়া লাগতে পারে, বা কোনো সময় দেখা যাচ্ছে আপনার বর্তমান ঠিকানা বা মোবাইল নাম্বার বা ইমেল চেঞ্জ হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার আপডেট করা লাগতে পারে। অর্থাৎ ইনসার্ট করা, ডিলিট করা, আপডেট করা, এই টাইপের কাজগুলো যেই সফটওয়্যারের মাধ্যমে করা হয় ডেটাবেসে, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন ওরাকল আছে, মাইএসকিউএল আছে, ঠিক আছে, মঙ্গোডিবি আছে, এরকম অনেকগুলো হচ্ছে আপনার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেগুলোর মাধ্যমে আমরা মূলত হচ্ছে এই কাজগুলো করে থাকি। আর যখন রিলেশনাল কথাটা আসে, যেমন আরডিবিএমএস, আরডিবিএমএস এটা মানে হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা ডেটাবেস যেখানে হচ্ছে টেবিলগুলো আসলে হচ্ছে কানেক্টেড থাকে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা সম্পর্ক থাকে, একটা রিলেশন থাকে। তখন আমরা এগুলোকে বলি হচ্ছে আরডিবিএমএস। অর্থাৎ যেই ডেটাবেসে আসলে মূলত সম্পর্কযুক্ত ডেটাবেসকে নিয়ে যদি একটা সফটওয়্যার তৈরি করা হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে আরডিবিএমএস। আর এটা হচ্ছে ডিবিএমএস, শুধু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, আসি আমরা একটু পরের কোশ্চেনে যাই। What is the default extension for an Excel file? অর্থাৎ এক্সেল ফাইলের হচ্ছে ডিফল্ট এক্সটেনশন কি? আচ্ছা, এই কোশ্চেনটা আমরা জানি অনেকে ভুল করেন, বা আমরা অনেকে ভুল করি। এখানে কেন ভুল করি সেটা একটু কথা বলে নিই প্রথমে। তো প্রথমত সি এবং ডি অপশন বাদ। অর্থাৎ এক্সেল ফাইলের আমার এক্সটেনশন কি? আমরা এক্সেল ফাইল কেন ব্যবহার করি? এক্সেল ফাইলটা মূলত ব্যবহার করা হয় হিসাব নিকাশের কাজের ক্ষেত্রে। অর্থাৎ আপনার হিসাব নিকাশের জন্য আমরা মূলত এক্সেল ফাইলটা হচ্ছে ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন এখানে প্রথম কথা হচ্ছে দুইটাকে আমরা এলিমিনেট করে দেব। ডক এটা বাদ আমাদের, কারণ এটা আমরা জানি এটা ডকুমেন্ট ফাইলের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ ওয়ার্ডের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। পিডিএফ এটা বাদ, এটা পিডিএফ ফাইলের জন্য ব্যবহার করা হয়। সো এই দুইটা বাদে তাহলে অ্যান্সার হচ্ছে এই দুইটার মধ্যে একটা। এখন আপনি অ্যান্সার আসলে কোনটা দেখাবেন? দুইটাই কিন্তু অ্যান্সার কারেক্ট, কিন্তু এটার ভিতরে কনসেপ্ট আছে। কনসেপ্টটা হচ্ছে এরকম যে এখানে আমরা অ্যান্সার দিব হচ্ছে বি কে, অর্থাৎ এক্স এল এস এক্স, এটাকে আমরা হচ্ছে অ্যান্সার কাউন্ট করব, এটাকে আমরা করব না। কিন্তু এটাও কিন্তু কারেক্ট। কারেক্ট কি হবে আমি একটু ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা হচ্ছে এক্সেল এর 2007 এবং 7 এর পরবর্তী যে সংস্করণগুলো আসছে, সেই সংস্করণগুলোতে হচ্ছে আমার ডিফল্ট হিসাবে হচ্ছে এক্সেল ফাইলের ডিফল্ট এক্সটেনশন হিসাবে এটা ব্যবহার করা হয়ে থাকে। বাট 2007 এর পূর্ববর্তী সময়তে আসলে মূলত এটা ব্যবহার করা হতো, এই নাম্বারটা এক্সএলএস। কিন্তু বর্তমানে 2007 বা 2007 এর পরবর্তী যে সময়টা, সেই সময়টাতে হচ্ছে অ্যান্সার হচ্ছে, সেই সময় অনুযায়ী অ্যান্সার হচ্ছে এক্সএলএসএক্স। অর্থাৎ আপনি যদি কোন একটা এক্সেল ফাইলকে হচ্ছে সেভ করেন, সেভ করলে ডিফল্ট এক্সটেনশন হিসেবে সে এটাকে গ্রহণ করে নেয়। সো এই ক্ষেত্রে একটু মনে রাখবেন এবং একটু কেয়ারফুল থাকবেন। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে হুইচ of the following is a NoSQL database? আচ্ছা, NoSQL database আসলে মূলত কি? NoSQL database বলতে আসলে আমরা যে জিনিসটা বুঝি যে এই ডেটাবেস গুলো মূলত হচ্ছে কাঠামোবিহীন বা আনস্ট্রাকচার যে ডেটাগুলো থাকে, সে আনস্ট্রাকচার ডেটাগুলোকে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়। এবং এই NoSQL মানে হচ্ছে নট অনলি এসকিউএল। এটার পুনরূপটা হচ্ছে নট অনলি SQL। SQL মানে কি? SQL মানে হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা 4th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, 4th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা মূলত ডেটাবেসে হচ্ছে ডেটাকে কোয়েরি করার জন্য ব্যবহার করা হয়। কোয়েরি কি? কোয়েরি হচ্ছে, কোয়েরি মানে হচ্ছে ডেটাবেস থেকে ডেটা খুঁজে বের করার জন্য আমরা যে সার্চ করি, সার্চ করা, যে খুঁজে বের করার যে প্রক্রিয়াটা, সেই খুঁজে বের করার প্রক্রিয়াটাকে বলা হয় কোয়েরি করা। তাহলে ডেটাবেস থেকে ডেটা খুঁজে বের করার প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা বলতেছি কোয়েরি করা। কোয়েরি করার জন্য আমরা এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি হচ্ছে এসকিউএল বলে থাকি। এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এবং এটা মূলত হচ্ছে আপনার কাঠামোবিহীন বা আনস্ট্রাকচার যে ডেটাগুলো আছে, আনস্ট্রাকচার ডেটাগুলোকে
আনস্ট্রাকচারড ডেটাগুলোকে খুব ইজিলি হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে আপনার কাজ করানো যায়। তো এটার ভিতরে আপনার যেই ডেটাবেস উদাহরণগুলো আছে, যেমন মাইএসকিউএল আছে, ওরাকল আছে, বা পোস্টজিআর এসকিউএল আছে, বা মঙ্গোডিবি। এটার ভিতরে অ্যান্সার হচ্ছে মঙ্গোডিবি। মঙ্গোডিবি হচ্ছে একটা নো এসকিউএল ডেটাবেস। এটার মাধ্যমে খুব সহজে আনস্ট্রাকচার ডেটাগুলোকে হচ্ছে আপনার ব্যবহার করা যায়। এবং হচ্ছে এই নো এসকিউএল মানে হচ্ছে নট অনলি এসকিউএল। আর এই এসকিউএল অর মিনিংটা হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলতেছি ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং কোয়েরি মানে কি? কোয়েরি মানে হচ্ছে ডেটাবেস থেকে ডেটা খুঁজে বের করার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে কোয়েরি। এখন নরমাল রিলেশনাল যে ডেটাবেস গুলো আছে বা আরডিএমএস গুলো আছে, আরডিএমএস গুলোর তুলনায় হচ্ছে নো এসকিউএল ডেটাবেসটা খুব ইজি। এটা ব্যবহার করাই বলেন, বা হচ্ছে আপনার ইউজ করা বলেন, বা মেমোরি কনজাম্পশন বলেন, সবকিছু মিলে যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে নো এসকিউএল ডেটাবেস গুলো ব্যবহার করা ইজি। এখানে খুব সহজে হচ্ছে আনস্ট্রাকচার ডেটাগুলোকে খুব সহজে আপনি হচ্ছে স্ট্রাকচার ওয়েতে বলেন, বা হচ্ছে খুব কম মেমোরি ইউজ করে হচ্ছে আপনি ডেটাগুলোকে সংরক্ষণ করতে পারেন, এবং ডেটাবেসের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা একটু পরের কোশ্চেনটা দেখি তাহলে। আচ্ছা, হোয়াট ইজ পাইথন প্রাইমারিলি ইউজড ফর? পাইথনকে প্রাইমারিলি কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে? আচ্ছা, আসেন একটু দেখি আমরা। আচ্ছা, পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা ভেরি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ভেরি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ভেরি হাই লেভেল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। একটা মানুষের ভাষার সাথে খুব কাছাকাছি একটা কাজ করে থাকে। 2021-এর এডি পরীক্ষাতে একটা কোশ্চেন আসছিল যে নিচের কোনটি ভেরি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরকম একটা কোশ্চেন আসছিল। সেখানে অপশনগুলোতে এসকিউএল ছিল, পাইথনও ছিল। মূলত দুইটাই হচ্ছে ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দুইটাকে আমরা ফোর্থ জেনারেশন ভেরি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি। বাট এখানে অ্যান্সারটা ছিল আসলে মূলত পাইথনটা ছিল। কেন পাইথনটা ছিল তার কারণ আছে। অ্যান্সার কিন্তু দুইটাকে আপনি বলতে পারেন, কিন্তু হচ্ছে যেহেতু অপশন দুইটাকে যদি চিন্তা করেন, তাহলে আমরা অ্যান্সার দিয়েছিলাম পাইথন। কেন পাইথন দিয়েছিলাম? পাইথন দেওয়ার কারণটা হচ্ছে পাইথন এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে আসলে সবকিছু করা যায়। আপনি মোটামুটি যা কিছু চান সবকিছু করা যাবে। বাট এসকিউএল মূলত কি আনা ব্যবহার করা? এসকিউএল মূলত আমরা একটু আগে দেখে এসেছি যে ডেটাবেসের জন্য রিলেটেড কাজে ব্যবহার করা এসকিউএল। ডেটাবেস থেকে ডেটাকে খুঁজে বের করার যে প্রক্রিয়াটা বা কোয়েরি করার জন্য মূলত হচ্ছে এসকিউএল ব্যবহার করা হয়ে থাকে। তো পাইথন আসলে প্রাইমারিলি ইউজ বলতে আসলে হচ্ছে পাইথন আপনি ওয়েব ডেভেলপমেন্ট বলেন, ডেটা সায়েন্স বলেন, বা মেশিন লার্নিং বলেন, বা এআই বলেন, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, যতগুলো ফাংশন আছে আপনার কম্পিউটার সায়েন্সের রিলেটেড, সব ফাংশনই হচ্ছে মূলত পাইথনকে ব্যবহার করা যায়। সো যেহেতু সব জায়গায় পাইথনকে ব্যবহার করা যায়, সো আমাদের অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এআই থেকে শুরু করে যে কোনো কাজে মূলত পাইথনটা খুব ইজিলি কাজ করা যায়। এবং পাইথন ল্যাঙ্গুয়েজটা খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং এটা খুব সহজে আসলে আপনি একজন প্রোগ্রামার বলেন বা যে প্রোগ্রামিং জানে না, সেও খুব সহজে বুঝতে পারে। অর্থাৎ একদম আমাদের ন্যাচারাল যে ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো করেই হচ্ছে পাইথনে আসলে কোড করা হয়। এই কারণে পাইথন দিয়ে মূলত এই রিলেটেড যে কাজগুলো আছে সবগুলো কাজই করা যায়। আচ্ছা, পরের কোশ্চেনটা আমাদের কি বলছে? which of the following is used to secure a website? আচ্ছা, এখানে আমাদের যে কোশ্চেনটা আসছে, যে which of the following is used to secure a website, ওয়েবসাইট সিকিউর করার জন্য আসলে হচ্ছে আমরা কোনটা ইউজ করি? আচ্ছা, এফটিপি মানে আমরা জানি ফাইল ট্রান্সফার প্রোটোকল। এসএমটিপি এটা ইমেলে ব্যবহার করা হয়, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা মূলত হচ্ছে এইচটিএমএল এর মাধ্যমে আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করে থাকি সেটার জন্য ব্যবহার করা হয়। এখানে আবার অনেক জায়গায় দেখবেন যে এখানে এস ব্যবহার করা হয়। এস মানে হচ্ছে এইচটিটিপিএস, এটা মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউর আমরা বলে থাকি। আর সবার উপরে যেটা, সেটাকে আমরা বলি এসএসএল। এসএসএল মানে হচ্ছে সিকিউর সকেটস লেয়ার। সিকিউর সকেটস লেয়ার। অর্থাৎ একটা ওয়েবসাইটকে আপনার হচ্ছে সিকিউর করার জন্য মূলত আমরা এই এসএসএলটা ব্যবহার করি, সিকিউর ওয়েব সকেটস লেয়ার। এটা হচ্ছে ডেটা এনক্রিপ্ট করা বা হচ্ছে ব্যবহারকারীর তথ্যটাকে হচ্ছে লুকিয়ে রাখা, এই সকল কাজগুলো মূলত এই এসএসএল এর মাধ্যমে করা হয়ে থাকে। এই কারণে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে এসএসএল। আর এসএমটিপিটা হচ্ছে মেইল ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়, এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার ব্যবহার করা হয়। আর ওয়েবসাইটের আপনার হচ্ছে যে কন্টেন্ট গুলো আছে, হাইপার টেক্সট যে কন্টেন্ট গুলো আছে, এগুলোকে হচ্ছে সিকিউর করার জন্য বা এগুলোর জন্য ট্রান্সফার করার জন্য এই প্রোটোকলটা ব্যবহার করা হয়, এইচটিটিপি।
আর এটাকে আরেকটু সিকিউর করার জন্য টিপিএস ব্যবহার করা হয়ে থাকে। আর এসএসএলটা মূলত হচ্ছে ব্যবহারকারী তথ্য বলেন বা ডেটা এনক্রিপ্ট বলেন, এই কাজগুলোর জন্য ওয়েবসাইটে মূলত এসএসএল ব্যবহার করা হয়, যার পূর্ণ বলে সিকিউর সকেটস লেয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সিকিউর সকেটস লেয়ার। ওকে, তাহলে একটু আসেন আমরা পরে যাই। আচ্ছা, which protocol is used for sending mails, অর্থাৎ মেল সেন্ড করার জন্য আসলে কোনটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এখানে এসএমটিপি আছে, এটা ব্যবহার করা হবে না। প্রথমে আমরা বলছি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এসএমটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, পপ মানে হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। এখানে মূলত হচ্ছে আমরা যেটা ব্যবহার করি, আমরা হচ্ছে এখানে সেন্ডিং মেইলের জন্য আমরা এখানে আপনার এসএমটিপিটা অর্থাৎ সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, যেটাকে আমরা বলতেছি যে সরি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে আমরা আমাদের কোশ্চেনটা কি, আমাদের কোশ্চেনটা হচ্ছে হুইচ প্রোটোকল ইজ ইউজড ফর সেন্ডিং মেলস, অর্থাৎ মেল সেন্ড করার জন্য কোনটা ব্যবহার করা হয়। আমাদের অপশন এসটিপি কথা বলছি, এসটিপি কথা আমরা আগের কোশ্চেনে কিন্তু বলে আসছি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপর হচ্ছে এসএমটিপি মানে হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইলকে ট্রান্সফার করার জন্য, পপ মানে হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। এখন এই ক্ষেত্রে আমাদের অ্যানসারটাকে আমরা আসলে কোনটা কাউন্ট করব, এখানে আমরা অ্যানসারটাকে মূলত কাউন্ট করব হচ্ছে আপনার এসএমটিপি, যেটাকে আমরা বলতেছি সেন্ড করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ আপনার ইমেল সেন্ড করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এই পপটা, এই পপের একটা ভার্সন হচ্ছে পপ 3, এটা মূলত হচ্ছে ইমেলকে রিসিভ করার জন্য, এটা হচ্ছে ইমেল রিসিভ, ইমেল রিসিভ করার জন্য ব্যবহার করা হয়, রিসিভ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে ফাইল ট্রান্সফারের জন্য ব্যবহার করে, আমরা জানি এটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে অ্যান্সার হচ্ছে এসএমটিপি বা সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ মেলকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সেন্ড করার জন্য, সেন্ডিং মেলসের জন্য আমরা এসএমটিপি ব্যবহার করে থাকি। আচ্ছা, which of the following is the cyber security threat, অর্থাৎ সাইবার সিকিউরিটি থ্রেট কোনটা। আচ্ছা, which of the following is a cyber security threat, অর্থাৎ সাইবার সিকিউরিটির জন্য থ্রেট কোনটা, বা কি বলে থ্রেটের বাংলা কি আমি আসলে জানি না, ঠিক আছে, থ্রেট কি। আচ্ছা, প্রথমত বলা হচ্ছে ম্যালওয়্যার, তারপর বলা হচ্ছে ফায়ারওয়াল, তারপর হচ্ছে এনক্রিপশন, তারপর হচ্ছে ব্যাকআপ। আচ্ছা, প্রথমত ফায়ারওয়াল মানে কি, ফায়ারওয়াল মানে হচ্ছে, আমরা ফায়ারওয়াল মানে হচ্ছে এটা হচ্ছে একটা সিকিউরিটি সিস্টেম, যে সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে মূলত কি করা হয়, মূলত হচ্ছে আপনার ডিভাইসে আনঅথরাইজড অ্যাক্সেস থেকে আপনার ডিভাইসকে নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে ফায়ারওয়ালের কাজ। তাহলে এটা কিন্তু সাইবার সিকিউরিটির জন্য থ্রেট না, সাইবার সিকিউরিটি মানে সমস্যা যাতে না হয় এই কারণে আমরা ফায়ারওয়ালটা ব্যবহার করে থাকি। তাহলে ফায়ারওয়ালের কাজ কি, ফায়ারওয়াল হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস থেকে আপনার ডিভাইসকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপর হচ্ছে এনক্রিপশন। এনক্রিপশন মানে কি, এনক্রিপশন ডেটা সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়, ডেটাকে সিকিউর করার জন্য আপনার এনক্রিপশন ব্যবহার করা হয়, যেটা হচ্ছে ডেটাকে এনক্রিপ্টেড করে। আর এটার আরেকটা পার্ট আছে ডিক্রিপশন, মানে ডেটাকে ডিক্রিপ্টেড করে। অর্থাৎ এনক্রিপশন তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ডাটা সিকিউরিটির জন্য আমরা ব্যবহার করি, অর্থাৎ এটা আমাদের সিকিউরিটি পারপাসে লাগে। ব্যাকআপ কি, ব্যাকআপ মূলত হচ্ছে আপনি ধরেন একটা জিনিসের, প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে ব্যাকআপ রাখা, যে আমরা আমাদের ডিভাইসে কোনো কিছু রাখতেছি, এর সাথে হচ্ছে আমাদের ড্রাইভে আমরা ব্যাকআপ রাখি, যে ড্রাইভে এটা সেম আরেকটা লিপি থাকে বা আরেকটা হচ্ছে কপি থাকে, যেটাকে আমরা ব্যাকআপ বলে থাকি। একটা উপরে আরেকটা এক্সট্রা হিসেবে রাখা, যেটা কপি রাখা, যেটা সেটাকে আমরা বলি ব্যাকআপ। তার মানে এইটা হচ্ছে আমাদের হচ্ছে ডেটাকে সিকিউর করার জন্য দরকার। তার মানে এই তিনটা মূলত ডেটাকে সিকিউর করার জন্য, অর্থাৎ সাইবার কে মানে হামলা থেকে বাঁচার জন্য ব্যবহার করা হয়। তাহলে কোনটা হবে থ্রেড, কোনটা হবে থ্রেড হবে ম্যালওয়্যার। ম্যালওয়্যার কি, ম্যালওয়্যার হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার, এটা একটা ক্ষতিকর একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটার মাধ্যমে আপনার কম্পিউটার বা ডিভাইসে তথ্য চুরি হয় আর চুরি হয়ে থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে ম্যালওয়্যার বা ম্যালিসিয়াস সফটওয়্যার, যেটা হচ্ছে মূলত আপনার ডিভাইসে আপনার অজান্তে প্রবেশ করে, প্রবেশ করার পরে আপনার ডিভাইসের নিয়ন্ত্রণ নেয়, আপনার ডিভাইসের ডেটা বা তথ্য যেগুলো থাকে সেগুলোকে নষ্ট করে দেয়, ঠিক আছে, এইটাকে আমরা বলতেছি ম্যালওয়্যার। তাহলে অ্যান্সার হচ্ছে ম্যালওয়্যার। এবার আসেন পরের কোশ্চেন।
আচ্ছা, হোয়াট ইজ ফিশিং? আচ্ছা, ফিশিং কি? দেখেন ফিশিং, দেখেন কি কি আছে, এ টাইপ অফ সাইবার অ্যাটাক, এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এ নেটওয়ার্ক প্রোটোকল, এ ডেটা ব্যাকআপ মেথড। তো এরকম অনেকগুলো জিনিস আছে। তাহলে আসলে মূলত কি, এটা মূলত হচ্ছে, প্রথমত এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না ফিশিং। আচ্ছা, এটা নেটওয়ার্ক কোনো প্রোটোকল না, প্রোটোকলের শেষে আপনার সাথে তো পি থাকে, প্রোটোকল, ঠিক আছে। এটা ডেটা ব্যাকআপ কোনো মেথড না, এটা মূলত এক ধরনের সাইবার অ্যাটাক, যেটার মাধ্যমে, এটা মূলত এক ধরনের সাইবার অ্যাটাক, যে সাইবার অ্যাটাকের মাধ্যমে মূলত হচ্ছে ব্যবহারকারী তথ্য চুরি করা হয়, ব্যবহারকারী ব্যক্তিগত ইনফরমেশন যে চুরি করা হয়, চুরি করার একটা পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আমরা বলতেছি হচ্ছে ফিশিং। ফিশিং এর মাধ্যমে খুব সহজে ইউজারের যে ইনফরমেশন আছে বা ইউজারের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে চুরি করা হয়ে থাকে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে, which of the following is an AI based assistant, অর্থাৎ নিচের কোনটা হচ্ছে AI based assistant? আচ্ছা, MS Excel এটা না, এটা হচ্ছে MS Excel, এটা মানে হচ্ছে এক ধরনের হচ্ছে আপনার যেটাকে আমরা বলতেছি যে MS Excel টা মূলত হচ্ছে হিসাব নিকাশের জন্য ব্যবহার করা, এটাকে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার বলা হয়ে থাকে। নোটপ্যাড এটাকে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলতে পারেন, যেটাতে মূলত লেখালেখি করা হয়। পাওয়ার পয়েন্ট এটা হচ্ছে এক ধরনের প্রেজেন্টেশন সফটওয়্যার। পাওয়ার পয়েন্ট হচ্ছে এক ধরনের প্রেজেন্টেশন সফটওয়্যার, যে সফটওয়্যারটার মাধ্যমে মূলত হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করা হয়। পাওয়ার পয়েন্টকে মাল্টিমিডিয়া সফটওয়্যার বলা হয়, দুইটা অংশ ভাগে নাম অভিহিত করা হয়, যে মাল্টিমিডিয়া বা প্রেজেন্টেশন। আর তাহলে এখানে আমাদের আছে, বাকি আছে কি, বাকি আছে হচ্ছে সিরি, SIRI, সিরি। এটা মূলত হচ্ছে যারা অ্যাপল ব্যবহার করেন, অ্যাপল প্রোডাক্ট ব্যবহার করেন বা আইফোন ব্যবহার করেন, তাদের জন্য একটা AI বেসড অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এটাতে আপনি হচ্ছে ও আপনাকে হচ্ছে সরাসরি আপনার ভয়েস নিয়ে হচ্ছে ও আপনাকে সহায়তা করবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ICT? আমরা সবাই জানি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা নিয়ে কোনো আলোচনার কিছু নাই, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। তো এই ক্ষেত্রেও মাথায় রাখবেন যে বানানগুলোর দিকে খেয়াল রাখবেন, যেমন এখানে অনেক সময় ইন্টারনেট এন্ড কমিউনিকেশন টেকনোলজি, কোনো কারণে যদি এটা চোখ থেকে চোখে না ওঠে তাহলে আপনি এ দাগায় ফেলবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই বানানগুলোর দিকে খেয়াল রাখবেন, বানানগুলো দিয়ে তারপর চেক করে তারপর দিবেন। আচ্ছা, হোয়াট ডাজ বায়াস স্ট্যান্ড ফর? আচ্ছা, এখন বায়াস বলতে আসলে আমরা কি বুঝি? আচ্ছা, বায়াস মূলত হচ্ছে এক ধরনের ফার্মার, যেটা মূলত হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। এটার মানে তার মানে আমরা বলতেছি ফার্মার, যে ফার্মারটা কি করে, একটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ভিতরে যে সম্পর্ক বা রিলেশন, সেই রিলেশনটাকে সে সমন্বয় করে থাকে। তো এখানে দেখেন প্রথমত আছে হচ্ছে লাস্টের দিকে যে ব্যাকআপ ইনপুট আউটপুট সফটওয়্যার, এটা হবে না, কারণ ব্যাকআপের বিষয় এখানে নাই। বিল্ড ইন অপারেটিং সিস্টেম, হ্যাঁ অপারেটিং সিস্টেমে এটা থাকে, ঠিক আছে, কিন্তু এটা বিল্ড ইন অপারেটিং সিস্টেম এটা না। তারপর হচ্ছে বাইনারি ইনফরমেশন অপারেটিং সিস্টেম না, এটাও না। এটা অ্যান্সার হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। অর্থাৎ এটা মূলত হচ্ছে আমরা যে ইনপুট আউটপুট গুলো কম্পিউটারে দিয়ে থাকি, অর্থাৎ সফটওয়্যার এবং হার্ডওয়্যারের ভিতরে সম্পর্কগুলো তৈরি করার জন্য, তাই ইনপুট আউটপুট গুলো কাজ করার জন্য এবং সম্পর্ক তৈরি করার জন্য এটা মূলত ব্যবহার করা হয় বায়াস, যেটাকে আমরা বলতেছি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এবং এটা হচ্ছে কম্পিউটার বা ডিভাইসকে, কম্পিউটার বা ডিভাইস যখন বুটিং প্রক্রিয়া হয়ে থাকে, বুটিং প্রক্রিয়ার জন্য আপনার হচ্ছে বুট করার সময় এটা হচ্ছে কাজ করে থাকে, এবং একটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ভিতরে সম্পর্ক তৈরি করে সে হচ্ছে বুটিং এর যে কার্যক্রমটা, সেই কার্যক্রমটাকে হচ্ছে সমন্বয় করে। ওকে, আচ্ছা, এই হচ্ছে মূলত হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকে প্রায় আমরা 17টা কোশ্চেনের ইন ডিটেলস আলোচনা করলাম, অ্যান্সার গুলো দেখলাম, যেগুলো হচ্ছে প্রতিটি কোশ্চেনে কিন্তু হচ্ছে বিগত বছরের পরীক্ষাগুলোতে, ব্যাংক বলি বা বিসিএস বলি বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা বা অন্যান্য প্রাইভেট ব্যাংকের পরীক্ষা, সব পরীক্ষাতে কিন্তু আসা কোশ্চেন এগুলো। সো আপনারা যখন প্রিপারেশন নেবেন এই কোশ্চেনগুলোর দিকে একটু খেয়াল রাখবেন, অর্থাৎ এই কোশ্চেন রিলেটেড ইনফরমেশন যে জিনিসগুলো আছে বিগত বছরের কোশ্চেন দেখে যদি কেউ প্রিপারেশন নেন, তাহলে হচ্ছে এই কোশ্চেন রিলেটেড আদার্স যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো সম্পর্কে আপনার একটু ধারণা রাখতে হবে, কারণ এই রিলেটেড কোশ্চেন না হলে এর পাশাপাশি কাছাকাছি অন্য কোশ্চেন হতে পারে, এগুলো একটা বিষয়। আর সবাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ এই ক্লাসটাকে উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে আমাদের, আপনারা জানেন যে আমাদের হচ্ছে আলাদা ব্যাংক এবং বিসিএস এর জন্য আইসিটির কোর্স রয়েছে। আপনারা যদি চান, কেউ যদি এনরোল হতে চান ফুল কোর্সে, তাহলে হচ্ছে আপনারা হচ্ছে আমাদের পেজে নক করতে পারেন। পেজে নক করার পরে আপনার সকল ইনফরমেশন পেয়ে যাবেন এবং আপনি খুব সহজেই হচ্ছে
এই ব্যাংক এবং বিসিএস এর আইসিটির যে প্রিপারেশনটা, সম্পূর্ণ প্রিপারেশনটা খুব সহজেই নিতে পারবে। এছাড়া অন্যান্য যে কোর্সগুলো আছে, আমাদের অন্যান্য সাবজেক্ট ভিত্তিক কোর্সগুলো রয়েছে, সেগুলো তো চাইলে আপনারা এনরোল করতে পারেন। তো এই হচ্ছে মূল বিষয়টা। তো সবার আগামী পরীক্ষা বা আগামী যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য, বা আগামী পরীক্ষা দিবেন আপনারা, সেই পরীক্ষার জন্য শুভকামনা জানাই আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রাফি, আল্লাহ হাফেজ।